বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো গত 2 বছরের বেশি সময় ধরে অবাধে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারায় ভারতের যে শঙ্কা এবং ভারতের যে শঙ্কা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে একরকমের অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারার অভিযোগ নিয়ে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে যে আবার জঙ্গি বিরোধী অভিযান শুরু হলো পরাগজয়ী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সফরের পরেই, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে যেমন কারাগার ভেঙে নরসিংদী কারাগার, এমনকি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ভেঙে অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা বেরিয়ে এসেছিলেন, তারপর 2024-এর আগস্টের পট পরিবর্তনের পর অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্যকেই জামিনের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। কতজন যে বেরিয়ে পড়েছিলেন এবং তাদের কতজনকে আবার ফিরিয়ে আনা গেছে সে বিষয়ে কোনো সরাসরি সংখ্যা না পাওয়া গেলেও 2024-এর আগস্টের কয়েক মাস যেতেই সংবাদ মাধ্যমে খবর বের হওয়া শুরু হয় যে অন্তত 300 জঙ্গি সংগঠনের সদস্যকে জামিন দেওয়া হয়েছে 2024-এর আগস্ট থেকে মাত্র কয়েক মাসের মধ্যে। এ সময় বিবিসি লেখে যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রাহমানি তাদের বলেছেন যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠনই নাই, এবং তিনি বলেছেন যে জঙ্গি যারা মুক্তি পেয়েছেন জামিনে তারা বেশিরভাগই তওবা করে আবারও ভালো মানুষ হয়ে গেছে। বাংলাদেশের তখনকার সরকারও সেই অবস্থানই নেয়। 2024-এর আগস্টের পর দায়িত্ব নেওয়া ইউনূস সরকার সরাসরি এই দাবি করে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। 2025-এও স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি হোলি আর্টিজানের বার্ষিকীর সময়টাতেও সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দেন বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নাই। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো এই কথাটা এসে বলতে শুরু করে যে জঙ্গি বিরোধী অবস্থানটা ছিল আওয়ামী লীগ সরকারের একটা রাজনৈতিক কৌশল মাত্র, বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনের কোনো তৎপরতা ছিল না। হোলি আর্টিজানের ঘটনা থেকে শুরু করে সব ঘটনায় যত অভিযান বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার তখন পরিচালনা করেছে সেগুলোকে জঙ্গি নাটক হিসেবে অভিহিত করা হয়। এমনকি হোলি আর্টিজান হামলায় নিহত পুলিশের নামে তৈরি করা নাম ফলকটা ডিবি কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হয়। আর আওয়ামী লীগ আমলে এই জঙ্গি নাটকের মাধ্যমে আসলে ইসলামপন্থীদেরকে দমন করে রাখা হয়েছে, এই বয়ানটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই অবস্থায় হঠাৎ করে বিএনপি সরকারের আমলে গতকালকে, মানে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সংসদে অত্যন্ত সক্রিয় এবং শক্ত বিরোধী দল, তখন সরকার জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেছে। সিটিটিসি দিয়ে একটা জঙ্গি বিরোধী অভিযান আবার কেন পরিচালনা করতে হচ্ছে এমন সময়ে যখন বিএনপি সরকার কিন্তু সিটিটিসির পরিচালনায় জঙ্গি নাটক চালিয়েছিল বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, সেটার অভিযোগে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়েছে এবং পুলিশের এই যে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার জন্য সেই সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সাভারে একটা বাড়ি ঘিরে ফেললে সংবাদ মাধ্যমে খবর হওয়া শুরু করে। একটা ভীষণ গোপনীয়তার মধ্যে সাভারে এই কাজটি পরিচালনা করতে চেয়েছিল সিটিটিসি। সাভার পুলিশও সে খবর তখন জানতো না। শেষ পর্যন্ত ঢাকার সাভারের হেমায়েতপুরে এই অভিযান শেষে সিটিটিসি জানিয়েছে যে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একটা আস্তানায় অভিযান চালিয়ে 11টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইড সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এবং এ সময় সেখান থেকে আরিফ নামে সংগঠনটির সক্রিয় এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এখন সিটিটিসি বলছে যে জেএমবির বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত বোমারু মামুন এই আস্তানায় আসা যাওয়া করতেন, সেখানে তিনি বোমা তৈরির কাজও তদারক করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু ওই বোমারু মামুনকে কিন্তু পুলিশ এই অভিযান চালিয়ে ধরতে পারে নাই। হঠাৎ করে কার নির্দেশনায়, কার
কার তথ্য পেয়ে কি কারণে এই জেএমবি একটা বোমার আস্তানায় অভিযান চালালো বিএনপি সরকার? এরপরে কি অনেক অভিযান সামনে আসছে? কারণ মনে রাখতে হবে, আগস্টের শুরুতেই কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হতে পারে। এ আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয় এবং পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলা হয় তারা যেন কোনো জায়গায়, এমনকি একা গাড়ি থেকে না নামেন, চা খেতে না যান এবং গাড়িগুলোকে সবসময় যাতে খুব নিরাপদ পরিস্থিতিতে রাখেন। সাংবাদিকরা তখন যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে এমন একটা সর্বোচ্চ সতর্কাবস্থা কেন জারি করা হলো বাংলাদেশে, সালাউদ্দিন আহমেদ হাসতে হাসতে বলেছিলেন যে এটা একটা রুটিন ব্যাপার। কিন্তু তার আগে পরেই সাভারে, ঢাকায় বিভিন্ন জায়গায় প্রেসার কুকার বোমা সহ নানা রকম বোমা বের হতে থাকে। এখন সিটিটিসির এই অভিযানটা পরিচালিত হলো এমন একটা সময়ে যার ঠিক আগের দিন বাংলাদেশ সফর করে গেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পারাগ জৈন সহ ভারতীয় 4 জন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা। এবং তারা যে বাংলাদেশে এসেছেন তার মধ্যে তারা ডিজিএফআই এর কাছে, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থার কাছে তারা যে সুস্পষ্টভাবে বাংলাদেশ ভারত সীমান্তে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই শিবিরগুলোর বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয়তা প্রত্যাশা করেছে, সেটা ওই আলোচনার পর গোয়েন্দা বিভিন্ন সূত্র থেকে জানা যায়। কারণ ভারত সেই 2025-এর নভেম্বরে কিন্তু বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আর তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দিল্লি নিয়ে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই ছবি, স্যাটেলাইট ছবি তুলে দিয়েছিলেন যেখানে বাংলাদেশে 2024-এর আগস্টের পর বিভিন্ন জায়গায় গড়ে ওঠা জঙ্গি শিবিরগুলোর বিস্তারিত ছবি ছিল। এ বিষয়ে ইউনূস সরকারের কাছে এতই গুরুতর এবং জরুরি পদক্ষেপ আশা করছিলেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা যে তার পরপরই 1 সপ্তাহের মধ্যে আবারও দোহায় ডেকে নিয়ে খলিলুর রহমানকে, দোহার একজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যস্থতায় ভারতের কর্মকর্তা আরেক দফা এই নিরাপত্তা আশঙ্কার কথা তার সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু ইউনূস সরকার জঙ্গি বিষয়টা নিয়ে এমন ডিনায়ালে ছিল, মানে এমন ভাবেই অস্বীকার করছিলেন যে মালয়েশিয়ার পুলিশ প্রধান এসে যখন বললেন যে তারা বাংলাদেশি কয়েকজনকে গ্রেফতার করেছেন যারা আইএস এর অনুসরণে একটা সংগঠন বানিয়ে মালয়েশিয়ায় জঙ্গিবাদের প্রসার ঘটাচ্ছিলেন এবং এদের মধ্যে একদলকে গ্রেফতার করে তারা রেখে দিচ্ছেন আর কয়েকজনকে দেশে ফেরত পাঠাচ্ছেন, তখন ওই ব্যক্তিরা দেশে ফেরত আসার পরেও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন যে না না, এরা জঙ্গি নন, এদের ভিসা শেষ হয়ে গেছে বলে এদেরকে ফেরত পাঠানো হয়েছে। কাজেই ইউনূস সরকার সে সময় কোনো ব্যবস্থা নেন নাই। এখন পর্যন্ত এই যে ফেব্রুয়ারিতে সরকার গঠন করবার পর থেকে আগস্ট পর্যন্ত তারেক রহমান সরকারকেও কিন্তু কোনো রকম জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে কিংবা ওই যে যারা জামিনে মুক্ত হয়ে পড়েছেন সেই জামিনে মুক্ত হওয়া কোনো জঙ্গি সদস্যকে তাদের আমলেও ধরে নিয়ে আসতে দেখা যায় নাই। বরং জঙ্গি বিরোধী অভিযানটাকে বিএনপি সরকারও কেমন ভাবে দেখে তার প্রমাণ হিসেবে যেমন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ আমলের জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করা পুলিশ কর্মকর্তাদের এখন বিচার শুরু করেছে বিএনপি। শুধু তাই নয়, জঙ্গি বিরোধী অভিযানে নিহত সাবেক সামরিক কর্মকর্তাকে বিএনপি আমলে এসে তারেক রহমান সরকার 2 ধাপ পদোন্নতি দিয়েছেন, ব্যাপক ক্ষতিপূরণ দিয়েছেন এবং এখন তারা দাবি করছেন যে ওই যে মেজর জাহিদ নামের যেই ব্যক্তি হিজরাতে গিয়েছিলেন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে এবং 2.5 বছর ধরে উগ্রবাদে জড়িত ছিলেন বলে তখনকার পত্রিকায় 2016-র হোলি আর্টিজান হামলার পর এবং যখন তিনি ওই 2016 সালে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন তখন তার স্ত্রী, পরিবার সকলের সূত্রেই পত্রপত্রিকায়, প্রথম আলোতে, এমনকি ডয়েচে ভ্যালেতে পর্যন্ত খবর প্রকাশিত হয় যে তিনি কানাডার এক ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে জড়িত হয়ে পড়েছিলেন এবং সেনাবাহিনীর চাকরি ছেড়ে রীতিমতো স্ত্রী সন্তানদের নিয়ে ওই একটি বাড়িতে ঘাঁটি গেড়ে জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করছিলেন।
সেই মেজর জাহিদকে এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে পদোন্নতি দিচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ যে কি ধরনের নাটক ঘটিয়ে আওয়ামী লীগ সরকার এই যে ইসলামের পথে যাওয়া, ধার্মিক হয়ে পড়া একজন সাবেক সেনা কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি করেছিল, তখন আবার বিএনপি সরকার কেন জঙ্গি বিরোধী অভিযান শুরু করলো, কার চাপে, কেন, কোন তথ্যের ভিত্তিতে, সেটা বলা মুশকিল। তবে ভারতে দিল্লিতে যে সংবাদ সম্মেলনটা করেছেন শেখ হাসিনা, সেখানে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কে একেবারে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে। এই বিষয়ে যখন এরপর রণধীর জয়সওয়ালের প্রতিক্রিয়া জানতে চান, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ভারতে যেই মুখপাত্র কথা বলেন, সেই রণধীর জয়সওয়ালের কাছে ভারতীয় সাংবাদিকরাই প্রশ্ন করেন যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তো বলছেন যে বাংলাদেশে নাকি আইএসআই একেবারে অবাধে কার্যক্রম পরিচালনা করছে। তখন রণধীর জয়সওয়াল বলেন যে তারা প্রতিবেশী সকল দেশের দিকেই তাদের নিরাপত্তার লেন্স দিয়ে এক রকমের কড়া নজর রাখেন এবং যখন যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজনীয় মনে করেন তারা সেই ব্যবস্থা নেন। এবং মনে রাখতে হবে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পর ট্রাম্প প্রশাসনের যিনি গোয়েন্দা প্রধান ছিলেন তুলসী গ্যাবার্ড, যিনি ভারত সফরে এসেছিলেন 2025-এর ফেব্রুয়ারিতে, এসেই তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টায় অত্যন্ত উদ্বিগ্ন। কাজেই এমন একটা সময়ে যখন সার্জিও গোর সবে মাত্র ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফর করে গেছেন এবং এসে তারা যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, এই অঞ্চলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে, যেমনটা 2025-এর ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বসে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিতে চান। সার্জিও গোর যেন সে বার্তাটা মনে করাতেই বাংলাদেশে এসে কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে গিয়ে বৈঠক করলেন এবং বৈঠক শেষে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলো যে দীনেশ ত্রিবেদী আর সার্জিও গোর বাংলাদেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা, এসব বিষয়ে আলাপ করেছেন ঢাকার সেই বৈঠকে। কাজেই ভারতের বাংলাদেশকে নিয়ে যে শঙ্কা, বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিভিন্ন সদস্যরা জেল ভেঙে বেরিয়ে যাওয়ার পর থেকে যে শঙ্কা, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো গত 2 বছরের বেশি সময় ধরে অবাধে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারায় ভারতের যে শঙ্কা, এবং ভারতের যে শঙ্কা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে এক রকমের অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারার অভিযোগ নিয়ে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে যে আবার জঙ্গি বিরোধী অভিযান শুরু হলো পরাগজয়ী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সফরের পরেই, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। এখন বিএনপি সরকার যেই জঙ্গি অভিযানগুলো পরিচালনা করছে তাতে তাদের মিত্র বিরোধী দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, তারা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি 2005-এর 17ই আগস্ট মানে বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সারা দেশে বোমা হামলা চালিয়েছিল একযোগে 63টি জেলায় যেই জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, তারা যে আবারও সংগঠিত হচ্ছে সেটা নিশ্চিতভাবেই বিএনপি সরকারের জন্য বড় ধরনের একটা উদ্বেগ বটেই।